গরম কফি পড়ে যাওয়ার কারণে মেয়ের হাতের কবজির কাছে কিছু অংশ লাল হয়ে গেছে। আদ্রিয়ান মেঘের হাত দেখে আতঙ্কিত হয়ে যায়। সে দ্রুত মেঘের হাত ধরে পুড়ে যাওয়া স্থান পর্যবেক্ষণ করে। মেঘ তার চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। তার পুড়ে যাওয়া যন্ত্রণার চেয়ে বেশি আদ্রিয়ানের হাত ধরায় অস্বস্তি হচ্ছে। আদ্রিয়ান মেঘের হাতের কবজির মধ্যে আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। তারা বর্তমান ছাদে অবস্থান করেছে, তাই আশেপাশে ওষুধ বা মলম নাই, যার কারণে আদ্রিয়ান মেঘের হাত তার ঠোঁটের কাছে নিয়ে যায়। এরপর লাল বর্ণ ধারণ করা স্থানে ফু দেয়, যাতে মেঘের কষ্ট কিছুটা লাঘব হয়। আদ্রিয়ান যখন মেঘের যত্ন করছিল, তখনই ছাদে এসে উপস্থিত হয় জিয়া। জিয়া ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। এরপর আদ্রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই জিয়ার চোখে পড়ে মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্ত। জিয়া থমকে যায়। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান কোনো মেয়ের হাত ধরে রেখেছে, তার হাতে ফু দিচ্ছে। জিয়ার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করেছে, এটাই কি হতে পারে? যে আদ্রিয়ান নারী জাতিকে সহ্যই করতে পারে না, তাদের সাথে কথা অবধি বলে না, সে একজন মেয়ের হাত ধরেছে, তার সাথে সাদে এসেছে। জিয়া যথেষ্ট জোরে শব্দ করে আদ্রিয়ান নাম ধরে ডেকে বলে, আদ্রিয়ান। ছাদের সামনে থেকে কোনো নারী কণ্ঠ শুনে মেঘ আর আদ্রিয়ান সেদিকে তাকায়। তাদের সম্মুখে জিয়া দাঁড়িয়ে রয়েছে। জিয়াকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। এত রাতে ও এখানে কি করেছে? কাল যে 7টা থাপড় দিয়েছিল, তা কি আজই ভুলে গেছে? অবশ্য জিয়া যে বেহায়া আর নির্লজ্জ মেয়ে, ভুলে যাওয়ারই কথা। অন্যদিকে জিয়াকে দেখে মেঘ চিনতে পারে। তার চোখের সামনে কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। আদ্রিয়ান জিয়াকে দেখে বলে, জিয়া, তুমি এখানে এত রাতে রিসর্টে কেন এসেছো? জিয়াকে দেখার সাথে সাথে আদ্রিয়ানের ধরে রাখা মেঘের হাতের বাঁধন হালকা হয়ে যায়, যা মেঘ বুঝতে পারে জিয়া আদ্রিয়ানের প্রেমিকা। হয়তো তার সামনে মেঘের হাত ধরতে চায় না সে। মেঘ আর বেহায়ার মতো সেখানে দাঁড়িয়ে থাকলো না। সে দ্রুত তার হাত সরিয়ে নেয় আদ্রিয়ানের হাতের বাঁধন থেকে। এরপর তাড়াতাড়ি বিদায় নেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি রুমে গেলাম। রুমে গিয়ে হাতে ওষুধ বা মলম লাগিয়ে নিব। আর এই আপনার কফি এখনও গরম আছে, ঠান্ডা হয়নি। মেঘের কথা শুনে আদ্রিয়ান জিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর বলে ওঠে, ওকে, খুব দ্রুত ওষুধ লাগিয়ে নেবে, না হলে কিন্তু পুরা জায়গায় ভীষণ ব্যথা করবে। মেঘ সম্মতিসূচক মাথা নাড়লে বলে ওঠে, জি অবশ্যই। আপনারা তাহলে কথা বলুন, আমি নিচে যাই। মেঘ আর কথা বাড়ায় না, দ্রুত পা চালিয়ে নিচে চলে যায়। জিয়ার সাথে সে কথা বলেনি, আর কথা বলার ইচ্ছেও নাই। মেঘ চলে যাওয়ার পর জিয়া এগিয়ে আসে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিরক্ত সূচক দৃষ্টি আর কণ্ঠ নিয়ে বলে ওঠে, জিয়া, এত রাতে রিসার্চে কি করছো তুমি? বিয়ের অনুষ্ঠানে আসোনি কেন? বিয়ের অনুষ্ঠানে না আসার কারণ কি তুমি জানো না আদ্রিয়ান? জানি। থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছ, তাই থাপ্পড় দিয়েছি। দোষ তোমার জিয়া। সব দোষ শুধু আমার হয়। আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কার কথা বলছো তুমি জিয়া? যার তুমি এত যত্ন করছিলে, হাত ধরে ছাদে দাঁড়িয়েছিলে, সেই মেয়েটাকে? ওর নাম মেঘ। মেঘ আদ্রিয়ানের স্যার বলে সম্বোধন করছিল, আর ওর হাতে কফির মগ ছিল, যার কারণে জিয়া মনে করেছে মেঘ যখন কাজের লোক, আদ্রিয়ানকে কফি দেওয়ার জন্য ছাদে এসেছে। জিয়া বলে, ওই মেঘ নামের মেয়েটা কি এই রিসোর্টের কাজের লোক? নতুন জয়েন করেছে? জিয়ার কথা শেষ হওয়ার আগে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ রিসোর্টের কাজের লোক নয়, ও কারানের বউ, আবিহার বন্ধু। বাংলাদেশ থেকে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় এসেছে। মেঘের প্রতি যে আদ্রিয়ানের আগ্রহটা, বিষয়টা জিয়ার নজরে এড়ায় না। কিন্তু সে বেঁচে থাকতে আদ্রিয়ান শুধুমাত্র তার, অন্য কারো নয়। জিয়া আর মেঘের বিয়ের বিষয় বাড়ায় না। সে অন্য টপিকে কথা বলতে শুরু করে। মূলত কাল রাতের ঘটনার জন্য সে আদ্রিয়ানের কাছে ক্ষমা চায়। 7টা থাপড় খেয়ে তার শিক্ষা হয়ে গেছে। সে তার ভুল বুঝতে পারে, তা জিয়া স্বীকার করে। জিয়া বলে, আই অ্যাম রিয়ালি সরি আদ্রিয়ান, কাল রাতে তোমাকে এমন করে কিস করা উচিত হয়নি আমার। আমাকে তুমি ক্ষমা করে দাও। ভবিষ্যতে এই ভুল আর কখনো হবে না আমার দ্বারা। জিয়ার মাপ চাওয়া বিষয়টা কিছুটা অবিশ্বাস লাগে আদ্রিয়ানের কাছে, তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না। আদ্রিয়ান শুধু বলে, ইটস অলরাইট জিয়া, বাট ফার্দার যেন এমন ভুল না হয়। তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমার এমন কিছু বললাম না।
আমি তোমার সিনিয়র ডক্টর হই, তাই আমার সম্মান দিয়ে চলবে তুমি। জিয়া আদ্রিয়ানের সামনে অনুতপ্ত হওয়ার নাটক করে বলে, অবশ্যই আদ্রিয়ান। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকায়। সময় প্রায় রাত 11:30। কাল সকালে আবার কারান আর আবিহার বৌভাতের অনুষ্ঠান রয়েছে, যার জন্য তাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। আদ্রিয়ান বলে ওঠে, ওকে জিয়া, আমি রুমে গেলাম, আমার ঘুম পেয়েছে। তুমি কি রিসর্টে থাকবে না বাসায় চলে যাবে? রিসর্টে থাকবো না, বাসায় চলে যাব, কাল সকালে আমরা আসবো। ওকে, তুমি থাকো, আমি যাই। আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই জিয়া তার হাত ধরে ফেলে। আদ্রিয়ান পেছন ঘুরে তাকায়। জিয়া ধরে রাখা হাতের দিকে রাগী দৃষ্টিতে কটমট করে তাকায়। জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। জিয়া ভয়াক্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কী করবে তুমি? চলো না একটু ছাদে আড্ডা দেই, এখান থেকে কিছু মুহূর্ত কাটাই। আদ্রিয়ান জানতো জিয়া বেহায়া ও শত ক্ষমা চেয়ে ভয় স্বীকার করার পরও নির্লজ্জ থেকে যাবে। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, জিয়া, তুমি আমার প্রেমিকা বা বউ নয় যে তোমার সাথে আমার একান্তে সময় কাটাতে হবে। কাল তোমার গালে 7টা থাপড় দিয়ে তোমার ভুল করিনি আমি। তুমি সারা জীবন নির্লজ্জ আর বেহায়ায় থেকে যাবে, ইডিয়েট। আদ্রিয়ান কথাটা বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায়। কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়ার আগে ফুঁসতে থাকে। তার সাথে একটু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল, কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিকই ছাদেই বসেছিল। মেঘের হাত ধরে রেখেছিল, আর সে একটু হাত ধরেছে, সে কত কথা শোনালো। জিয়া প্রতিশোধের মনোভাব নিয়ে বলে ওঠে, আদ্রিয়ান রিদওয়ান, তুমি আমার। তোমার স্পর্শ করার, হাত ধরার, কিস করার অধিকার শুধুমাত্র আমার আছে, শুধুমাত্র আমার। ইউ আর অনলি মাই। মেঘা রুমে প্রবেশ করে, শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘশ্বাস নিঃশ্বাস ছাড়ে, কিছুটা নিজেকে ধাতস্থ করে। মেঘ নিজের মনকে শক্ত করে, এরপর প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুই নিজেকে শান্ত কর। জিয়া আদ্রিয়ান ছেড়ে প্রেমিকা হয়। উনি ভালোবাসে জিয়াকে, তুই এতে কোনো কষ্ট পাবি না। কে হয় তোর? আদ্রিয়ান রেদওয়ান, কেউ হয় না, ওনার সাথে তোর তালাক হয়ে গেছে। ওকে, কাম ডাউন মেঘ, কাম ডাউন। মেঘ নিজেকে শান্ত করে, এরপর সে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে তার চোখ মুখ চলে আসে। সে আর আদ্রিয়ান রিদওয়ান কথা ভাবে না। তার নিজের কেরিয়ার আছে, তার বাবার স্বপ্নও তার কাছে গুরুত্বপূর্ণ। রাত প্রায় 12টা। মেঘ তার রুমে ঘুমিয়ে আছে, তখনই হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘের চোখে ঘুমে কাতর হয়ে গেছে, তাই শরীর ভীষণ টায়ার্ড। তবে দরজার শব্দ যখন বেশি হয়, তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে, বিছানা থেকে নেমে যায়, দরজার কাছে যায়। এতে রাতে তার রুমের দরজা কে এসেছে? কোনো বিপদ হয়েছে কি? মেঘ দরজার নখ খুলে দেয়। খুটখুটে অন্ধকার, সামনে দাঁড়িয়ে থাকে এক মানুষের ছায়া দেখা যাচ্ছে। মেঘ কিছুটা কৌতূহল আর ভয় নিয়ে আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করে, কে আপনি? এত রাতে হঠাৎ আমার দরজার কড়া নক করছেন কেন? মেঘের কথা শুনে সামনে থাকা লোকটা এগিয়ে আসে তার কাছে। জানালার মৃদু আলোয় তার মুখচ্ছিরি স্পষ্ট হয়ে ওঠে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ, আমি আদ্রিয়ান। রাত প্রায় 12টার সময়। আদ্রিয়ান তার রুমে কেন আসবে? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে কি? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে, এরপর মেঘের হাত ধরে তার কবজির কাছে লাল হওয়া জায়গার স্থানের দিকে ইশারা করে বলে ওঠে, পোড়া জায়গায় এখনও ওষুধ বা মলম লাগানোই কেন? মেঘের তার হাতের কথা মনে পড়ে। ছাদে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা ভুলে গিয়েছিল। যে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয় বয়ে যাচ্ছে, তার কাছে এই সামান্য পোড়া তুচ্ছ। মেঘ বলে, ওষুধ লাগানোর কথা মনে ছিল না, কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে? এই কথা জিজ্ঞেস করতে এসেছেন? তোমার হাতে ব্যথাটা আমার জন্য লেগেছে, তাই এর চিকিৎসা করার দায়িত্বও আমার। এখন হাত দাও, ওষুধ লাগিয়ে দেব। মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে। মেঘের অন্তর জুড়ে যে অসহ্য ব্যথার সৃষ্টি হয়েছে, তার দায়িত্ব আদ্রিয়ানের। তার মনে যন্ত্রণা চিকিৎসা কি আদ্রিয়ানের কাছে আসে? সেই ব্যথার মলম বা ওষুধ কি সে লাগিয়ে দিবে? শুধু কি শরীরের ব্যথা মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়? মেঘ বলে ওঠে,
স্যার আপনি ওষুধ দেন আমায়, আমি লাগিয়ে নিব। আদ্রিয়ান মেঘের কথা শুনে না, কারণ সে জানে মেঘ হয়তো এইবারও তার হাতে মলম লাগাবে না। আদ্রিয়ান মেঘের হাত ধরে তার রুমের ভিতরে নিয়ে আসে। বাড়ির সকলে এখন ঘুমিয়ে রয়েছে, তাই কেউ তাদের দেখতে পায় না। মেঘ শুধু তার হাতের উপর রাখা আদ্রিয়ানের হাত দেখে যাচ্ছে, তার দৃষ্টি সেখানে সীমাবদ্ধ। আদ্রিয়ানকে মেঘকে বিছানায় নিয়ে আসে, সেখানে বেডের উপর বসায়। মেঘ কিছু বলে না, না বা হ্যাঁ কোনো শব্দ উচ্চারণ করে না, শুধু চুপচাপ নিলিপ্ত হয়ে বসে থাকে। আদ্রিয়ান তার হাতে থাকা মলম মেঘের কবজিতের কাছে পোড়া জায়গায় লাগিয়ে দেয়। মেঘের ব্যথা করছে কি না তা দেখতে তার মুখের দিকে তাকায়, কিন্তু মেঘ নীরব। সে তার মুখের চাহনি শান্ত রাখে। আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয়। মেঘ মনে মনে বলে ওঠে, আদ্রিয়ান রিদওয়ান কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন? এই হাত দায়িত্বের কারণে নয়, বরং ভালোবেসে ধরতেন। সত্যি কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার? একবার, শুধু একবার ভালোবেসে দেখতেন এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকতো, মৃত্যুর আগ অবধি আপনার বুকে মাথা রেখে মরতো। সত্যি কি একটু ভালোবাসা যেত না আমাকে? মেঘ আর আনমনে বলে কথাটা। আদ্রিয়ান তা শুনল না, সে এখন শুধু মেঘের হাতে মলম লাগাতে ব্যস্ত। মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নেয়। কোনো মিথ্যে মায়ায় সে আর জড়াবে না, কখনো না, অসম্ভব। মেঘ তার অবাধ্য নেত্রপল্ল নিয়ন্ত্রণ করতে পারে না। সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে, গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী। আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল। তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায়। কোনো নারীর সংস্পর্শে সে কখনো আসে নাই, তার মধ্যে এক প্রকার জড়তা কাজ করে। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ তোমার হাত আমার কারণে পোড়া গিয়েছে, তাই সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে তোমার রুমে এসেছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে, যদিও তার সুখের হাসি নয়, বরং একরাশ অভিমান, অভিযোগ আর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে। আদ্রিয়ান সব দায়িত্ব পালন করে, কিন্তু সে শুধু উদাসীন মেঘের প্রতি। মেঘ যে তার সর্বস্ব উজাড় করে তাকে ভালোবেসেছে, তার জন্য 7টা বছর অপেক্ষা করেছে, তার ভালোবাসা আর অপেক্ষার মূল্য কি সে দিয়েছে? এটা কি আদ্রিয়ানের দায়িত্ব ছিল না? মেঘ শান্ত স্বরে আদ্রিয়ানকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার আপনি কি সত্যিই সব দায়িত্ব পালন করেন? মেঘের কণ্ঠ লুকিয়ে থাকা এক কষ্ট ছিল যা আদ্রিয়ান উপলব্ধি করতে পারে, কিন্তু সেই কষ্টের কারণ তার জানা নাই। তবে আদ্রিয়ান নিঃসংকোচে মেঘের প্রশ্নের উত্তর দেয়, অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি, কিন্তু হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে তুমি মেঘ? কি এমন দায়িত্ব আছে যা এই আদ্রিয়ান রিদওয়ান পালন করেনি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ মনে মনে বলে, আপনার সকল দায়িত্ব ভালোবাসা শুধু জিয়ার প্রতি। ও আপনার প্রেমিকা, আর আমি বউ হয়েও কখন আপনার ভালোবাসা তো বহু দূরের কথা, দায়িত্ব হাতে পারলাম না। কি অদ্ভুত বিষয় তাই না? এই পৃথিবীর প্রত্যেকে ভীষণ স্বার্থপর, শুধু মেঘই বোকার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল। যে ভালোবাসার নাই কোনো পূর্ণতা, শুধু আছে অপেক্ষার যন্ত্রণা। মেঘের আনমনে ভাবনার মাঝে হঠাৎ আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয়। আদ্রিয়ান বলে ওঠে, ডান মেঘ, তোমার হাতে মলম লাগানো হয়ে গেছে, এখন আর ব্যথা করবে না, পুরা জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। মেঘ তার হাতের কবজির কাছের পোড়া জায়গাটা দেখে, এরপর আদ্রিয়ানকে বলে, আপনার দায়িত্ব শেষ আদ্রিয়ান স্যার। অবশ্যই। তবে এখন চলে যান রুম থেকে, ঘুমাবো আমি। ওকে তুমি ঘুমাও মেঘ, আমি রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে মেঘের রুম থেকে বের হয়ে যায়। মেঘ দরজায় শব্দ করে বন্ধ করে দেয়। এরপর সে আবার তার বিছানায় শুয়ে পড়ে। তবে এখন মেঘের চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগে চোখ জুড়ে ঘুম ছিল, হঠাৎ এখন তা উধাও হয়ে গেছে। মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই তার নজর যায় তার পোড়া কবজির দিকে। সেখানে সাদা রঙের মলম লাগানো, যা একটু আগে আদ্রিয়ান দিয়ে গেছে। মেঘ বলে, ব্যথাও আপনি দিবেন, আর ব্যথার জায়গায় মলম আপনি লাগিয়ে দিবেন। বাহ, আদ্রিয়ান রিদওয়ান, কি দারুণ পরিকল্পনা আপনার। সত্যি আমি অনেক বড় ডাক্তার। মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে না নিজের মনের দুঃখের জন্য, তা বোঝা গেল না। একটু পর মেঘের চোখে ঘুম চলে আসে।
মেঘ ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9:30। জানালা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করেছে। আবিহা পেট পেট করে চোখ খুলে তাকায়। কাল সারাদিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সুযোগও হয়নি তার। রাতে শরীর ভীষণ ক্লান্ত থাকায় চোখে ঘুম চলে আসে তার। খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়ে আবিহা। আবিহা তার চোখের উপর রোদের কিরণ অনুভব করে। সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় তার। বাড়ির নতুন বউ এখন সে। এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। সময় দেখার উদ্দেশ্য। বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশে ফিরে তাকায় সে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে সে কারো বাহুডোরে বন্দী। খুব শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রেখেছে কেউ। আবিহা যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তাকায়, তার চোখ মুখ জুড়ে প্রশান্তি ছায়া বয়ে যায়। তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থানে শুয়ে আছে তার স্বামী কারান। কারানের ঘুমন্ত মুখ অবলোকন করে আবিহা। ঘুমন্ত অবস্থায় কারানের ভীষণ সুন্দর লাগছে। যদিও কারান যথেষ্ট সুদর্শন, তাকে সবসময় সুন্দর লাগে। কারানকে প্রথম দেখে আবিহার ছবিতে যেটা তার বাবা তাকে দিয়েছিল, প্রথম দেখায় কারানের প্রেমে পড়ে যায়। অষ্টদশী আবিহার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকে। আর সেই শেষ। এরপর আবিহার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে কি না, আবিয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ সে রাজি। কারণ সে চায় এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনের বাস্তব হিসেবে ধরা দেয়। তার চোখে অসীম মায়ায় সে হারিয়ে যেতে চায়। তার শরীরসহ মঞ্চর বৈধতা শুধুমাত্র এই লোককেই দিতে চায়। প্রথমবার যখন কারান আবিহাকে দেখতে আসে তখন আবিহার ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে। ঘোমটার আড়ালে লুকিয়ে কিছুক্ষণ পর পর কারানকে দেখছিল সে। তার প্রিয় মানুষটাকে সে স্বচোখে দেখছিল প্রথমবার। কারানকে দেখার এই তৃষ্ণা আজ অবধি মেটে নাই আবিহার। কনে দেখার পর আংটি পরিয়ে দেয় কারান আবিহার হাতে। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেয় বিয়ের দিন ঠিক করা হয়। কারান আর আবিহাকে যখন একান্তে কথা বলতে বলা হয় তখন কারান সাহস জুগিয়ে আবিহার নাম্বার চায়। আবিহাও তার নাম্বার দিয়ে দেয় কারানকে। এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলতো। কারান আর তার বিয়েটা তার কাছে ভালোবাসা পূর্ণতা। কারণ আবিহা শুরু থেকে কারানকে ভালোবেসে এসেছে। আবিহা অতীতের ঘটনার কথা মনে করে আর কারানের ঘুমন্ত মুখোশের দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কারান তার সাথে রোমান্স বা বাসর করেনি, বরং রুমে এসে বলেছে সে জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়তে। আবিহা যখন ওয়াশরুম থেকে বিয়ের শাড়ি খুলে বের হয়ে আসে তখন কারান তার দিকে এগিয়ে যায়। আবিহার মনের মধ্যে ভয় আর সংকোচ ঘিরে ধরেছিল তখন। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছিল সে। তবে আবিহার ভাবনা ভুল প্রমাণ করে। কারান তার গায়ের গয়না ধীরে ধীরে খুলে দেয়। এরপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে বলে ঘুমিয়ে পড়তে। কারান আবিহাকে জড়িয়ে ধরে। ঘুমিয়েছিল সারা রাত। আবিহা যখন কারানের মুখোশছুরির দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল তখন হঠাৎ করে তার মনে এক সুপ্ত চাহিদা জেগে ওঠে। তার স্বামী নামক পুরুষের মুখমণ্ডল একবার তার হাতে ছোঁয়া দিতে চায় সে। আবিহা ধীরে ধীরে তার হাত দিয়ে যায় কারানের মুখের কাছে। এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয়। কারানের চোখ মুখ নাক ঠোঁট আবিহার আঙুল দিয়ে স্পর্শ করে। অন্যদিকে মেঘের ঘুম ভাঙে সকাল 9টায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজ আবিহা আর কারানের বৌভাতের অনুষ্ঠান দুপুর দিকে শুরু হবে আর বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। কারান রাতে রিসোর্ট থেকে আবিহাকে নিয়ে কারানদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমেরিকায় কারানদের নিজস্ব বাসা আছে, কিন্তু বিয়ে উপলক্ষে কিছুদিন এই রিসোর্টে থাকতে হয়েছে তাকে। আজ তারা সকলে বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে। মেঘ সকালের নাস্তা এখনও করেনি, যদিও এইবারই সকাল 9টা বা 9:30টার সময় নাস্তা করে। মেঘের প্রচুর ক্ষুধা লাগছে, তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয়। মেঘ রুমের দরজা খুলে বাইরে বের হয়, তখনই তার সাথে দেখা হয় আদ্রিয়ানের। মেঘ একটু থমকে যায়, আদ্রিয়ান ও মেঘকে দেখে দাঁড়িয়ে যায়। তবে মেঘ কিছু না বলে পাশ কাটিয়ে যখন চলে যাবে তখন আদ্রিয়ান বলে ওঠে, মেঘ তোমার হাতের ক্ষতর কী অবস্থা? পুরা জায়গা কি শুকিয়ে গেছে? মেঘ আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় না। সে অন্য পাশ থেকে বলে ওঠে,
পোড়া জায়গা কিছুটা শুকিয়ে গেছে। মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বাড়ায় না, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সব সময় তাকে ইগনোর করার চেষ্টা করে কেন। মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয়, কিন্তু কেন? আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ ব্যবহার করেনি, তবুও মেঘের তো তার থেকে দূরত্ব যাওয়ার তাড়া কেন?